সাংবাদিক বন্ধুগণ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইউটিউবার, পোর্টাল সবাইকে আমি আন্তরিক এবং তার ব্যবস্থাপক রাজ্য মিডিয়া সেলের যিনি কনভেনার ইনচার্জ রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ মহোদয় আপনাদেরকে ব্রিফ করে দিয়েছেন। আমার সাথে যে দুজন আছেন তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব এবং আমাদের দলের সম্পদ। আমাদের সহসভানেত্রী ডক্টর সেলের অন্যতম একজন আমাদের বিশিষ্ট লিডারশিপও দেন ডক্টর মধুসন্ধ্যা কর মহোদয়া, এবং আমাদের ডক্টর মুখার্জি আছেন আমাদের, তিনি ডক্টর শরদ্দত্ত মুখার্জি, তিনি আমাদের ডক্টর সেলের কনভেনার এবং করোনা কোভিডের পিরিয়ড থেকে অদ্যাবধি জনস্বার্থে একজন রাষ্ট্রবাদী চিকিৎসক হিসেবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা এই রাজ্যে নিয়ে চলেছেন। তা আমি আপনাদের কাছে আমাদের ডক্টর সেল তথা আমাদের পার্টির যে স্ট্যান্ড সেটা নিয়ে বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল তিনি এবং তার স্তাবক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত দুজন মিলে এই যে সম্প্রতি স্যালাইন কাণ্ড বা ভেজাল ওষুধ কাণ্ড ঘটেছে এবং যার বলি ইতিমধ্যে একজন প্রসূতি মা এবং একজন নবজাতক ইতিমধ্যে হয়েছে, আরও কতজন অজ্ঞাত হয়েছে বিগত দিনে বা আগামী দিনে হবে তার ঠিকানা নেই বা জানা নেই, কারোরই আমাদের কোনো ধারণা নেই। তা সেখানে কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত। সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের অবদান আছে, কিন্তু আরএমও হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে কোনো এসওএস, যে কোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান পাওয়ারের প্রশ্ন থাকে সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা বা ট্রেনি নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে। আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস, স্টেট হেডকোয়ার্টারে যে ওয়ার্কিং প্লেস, সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ নয়, দাবি করছি। বিষয়টা মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি, দ্বিচারিতা এবং মিথ্যাচার তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন। আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ড যে নামেই বলুন, সেই ঘটনাতেও যখন সোচ্চার হয়েছে গোটা বাংলা, গোটা দেশ, পৃথিবীর নানা প্রান্ত, তখনও এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, তারপরে এই ঘটনাটাকে চাপা দেওয়া, ঘটনার পিছনের রহস্য তাকে আড়াল করা, এভিডেন্স ডিস্ট্রয় করা, সব কাজটা তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে করেছেন। এক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে আপনারা মিডিয়া এবং হেলথ ডিপার্টমেন্টের লিখিত যা হয়েছে, প্রেসের সামনে মনোজ পন্ত, নারায়ণ স্বরূপ, নিগম রায় এসেছেন অনেক পরে, যখন আপনারা বললেন, আমরা বললাম মেদিনীপুরে বিজেপির যুব মোর্চা অ্যাজিটেশন করেছে, অন্য দলের লোকেরাও কম বেশি করেছে, আমি অস্বীকার করব না। তখন বাধ্য হয়ে বিকেলবেলা একটা প্রেস
কনফারেন্স করেছিলেন, আমার মনে আছে আমি যখন অ্যাসেম্বলির গেটে প্রেস করি 2টো নাগাদ, ঠিক তারপরে 3:30 4টে নাগাদ একটা কাউন্টার প্রেস মনোজ পন্থ নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নতে করান। তার আগে ওরা মুখ খোলেনি, তো মুখ খোলার দরকার নেই। আমরা যে ডকুমেন্টগুলো আমাদের হাতে আছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে 8ই জানুয়ারি ডেপুটি সেক্রেটারি স্বাস্থ্য ভবনের হোয়াটসঅ্যাপ মেসেজ সমস্ত এমএসভিপি সুপার সংশ্লিষ্ট সকলকে তিনি দিয়েছেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই যে আরএল নাম যে স্যালাইন বা ইঞ্জেকশন থ্রু স্যালাইন এটাকে ব্যান ঘোষণা করা হচ্ছে এবং আপনারা স্টক থাকলে অলরেডি ইউজ করা বন্ধ করুন। 8 জানুয়ারি এটা ডকুমেন্ট। সেকেন্ড 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন, সেই দিন লিখিতভাবে ডেপুটি সেক্রেটারি ওএসডি স্বাস্থ্য ভবন এই কোম্পানির কোন কোন ওষুধ ব্যবহার করা যাবে না তার তালিকা দিয়ে ডকুমেন্ট দেয়। আমি ডকুমেন্ট এই মিটিং এর পরে আপনাদের মিডিয়া গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা পেয়েছেন নিশ্চিত। তা আমরা এই যদি কোম্পানিটাকে ব্যান ডিক্লেয়ার হয়, ওষুধ যদি সন্দেহজনক হয়, মহারাষ্ট্রের ল্যাবে যদি পাঠানো হয়ে গিয়ে থাকে, তাহলে অপারেশন থিয়েটার তার গেটে সিসিটিভি লাগানো, জুনিয়র ডাক্তার কর্তব্যে অবহেলা, এই গল্পটা এলো কোথা থেকে? এটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি, তার ডক্টর সেল এবং রাজ্যের বিরোধী দলনেতা আপনাদের মাধ্যমে মাননীয় অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী 13.5 বছর ধরে পুলিশ আর স্বাস্থ্যকে জলাঞ্জলি যিনি দিয়েছেন তার কাছে আমরা জানতে চাই। খুব ক্লেভারলি এখানে যেমন সঞ্জয় রায়ের উপর দিয়েই সবটা গেছে, তিনি হয়তো অভিযুক্ত, কারণ সুপ্রিম কোর্ট সিবিআই এসব হচ্ছে, আরো অনেকে অভিযুক্ত। এখানেও যদি প্রপারলি মেডিকেলের সুপার বা যারা স্টোর হ্যান্ডেল করেন মেডিসিনের, তারা যদি ওখানকার যিনি ওটিতে লিডারশিপ দিয়েছেন তাকে মানা করে থাকেন অন রেকর্ড যে এই ওষুধ ব্যবহার করা যাবে না, তারপরেও যদি করে থাকেন তদন্তে উঠে আসে, নিশ্চিতভাবে এই ওষুধ ব্যবহার করার জন্য সরকারের আপত্তির পরেও তিনি দোষী হতে পারেন। কিন্তু কর্তব্যে অবহেলার টার্মটা এবং একসঙ্গে আরজি করের জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সেই আন্দোলনে বিব্রত মুখ্যমন্ত্রী তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তার প্রতিহিংসা পরায়ণতাকে চরিতার্থ করার জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই সাসপেনশন যেটা করেছেন এটা অবৈধ, অগণতান্ত্রিক। শুধু তাই নয়, এরা কেউ ক্যাপিটেশন ফি দিয়ে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি, ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয়। আমরা যা খোঁজ নিয়েছি এরা প্রত্যেকে মেধাযুক্ত, পড়াশোনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতি ছাত্র ছাত্রী যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা অধ্যবসায়ের বিকাশ ঘটিয়ে ডাক্তারি পেয়েছেন, তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন, অরাজনৈতিক এনএমও বলুন, বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টরস ফোরাম যারা আছেন, নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন, তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই 12 জনের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিএমওইচকে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে। অর্থাৎ শুধু সাসপেনশন নয়, এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান, তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পল স্কোপ এই ভিন্ডিক্টেড লেডি, ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি, তিনি তার পুলিশকে দিয়ে নেবেন।
আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের 3 জন রেসপেক্টেড লিডার্স এখানে আছেন, অত্যন্ত সেন্সিবল লিডার এরা। এই লিডাররা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি তারা চায়। ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায়। তাই আমাদের আজকে প্রেস বার্তার 3টে পার্ট। একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর এর আমরা নিন্দা করি। দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার্ম আসতে পারে না, কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে, অন রেকর্ড ডকুমেন্টারি এভিডেন্স, ভার্বেলি নয়। থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট চাইলে ডক্টর সেল বিজেপি এবং লিডার অফ অপোজিশন আমরা উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে যে 2-3টি পিল হয়েছে তার মধ্যে একটি পিল ডক্টর সেলের ডক্টর বিশ্বপতি মুখার্জি উইথ অ্যাডভোকেট কৌস্তব বাগচির মাধ্যমে তারা করেছেন। ওটা তাতেও আমাদের ফুল সাপোর্ট রয়েছে এবং তার ফলে এই আপনারা নিজেরাই দেখেছেন স্পেশাল সেক্রেটারি হেলথ স্বাস্থ্য ভবনে আমাদের বিজেপির 15 জন এমএলএর সঙ্গে যখন শর্ট ইন্টারাকশন করছিলেন, যখন আমরা বলি কর্ণাটক সরকার আপনাকে 13 ডিসেম্বর 2024 অ্যালার্ট করেছে, তিনি বলেছেন আমরা 10 ডিসেম্বর 2024 জেনেছি। তাহলে 11 ডিসেম্বর থেকে অদ্যবধি 14 জানুয়ারি পর্যন্ত যখন ফুল স্টককে ক্লিয়ার না করলো সরকার, এই 1 মাস 4-5 দিন কত পশ্চিমবাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড পয়জনাস স্যালাইন ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে, পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার প্রয়োজনে এইমসের সাহায্য নিয়ে, সে দাবিও আমরা করি। এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিকটিমের কম্পেনসেশন এবং কাদের শরীরে এই আরএল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও সম্মানীয় প্রধান বিচারপতি 30 তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং 30 তারিখে নেক্সট ডেট রেখেছেন। ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন, যিনি পিলের ফার্স্ট সিগনেটরি। সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ, মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। সেটার জন্য এখনো 10-12 দিন টাইম আছে, কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি, ইগো, দম্ভ, অহংকার 220 আমাদের কারোর কথা শুনবো না, 6টা উপনির্বাচনে জিতে গেছি, বিরোধী নেই, এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের, এইটা ছাড়ুন। অন্তত এই ইস্যুতে এটা করবেন না। ওদেরকে অ্যালার্ট করুন, ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তারবাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি, আই এম নট ডক্টর অর এক্সপার্ট। ডাক্তারবাবুরা সব টক শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে, যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের হয়তো এফেক্ট হবে। এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে। এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য কনক্লুড করব, সেটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়েছে, তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে? এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টরস সিনিয়রও যারা আছেন আমরা সকলের পক্ষে, এফেক্টেড ডক্টরসদের, যদি পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলা এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন, সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার পোষ্য স্তাবক সচিবদের, আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন, পাপ করছেন, যার ফল ভবিষ্যতে তারা পাবেন, আমরা ঈশ্বরে বিশ্বাস করি।
কেন বলছেন কর্তব্য অবহেলা? আপনারই ডক্টররা, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না, আপনার ডক্টররা পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া লেখার পরে আপনি কর্তব্যে অবহেলার গল্প আনেন কি করে, এই প্রশ্ন করছি। এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশন উইথড্র না হয়, আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে, স্টেট ওরিয়েন্টেডও হবে। সেটা ডক্টর শরদ্দত্ত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ এমপি যারা আমরা অ্যাভেলেবল হব তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি আবেদন জানিয়ে আমার বক্তব্যের পার্ট আমি কনক্লুড করলাম। ইজ দেয়ার এনি টেকনিক্যাল পয়েন্ট? দুজন ডক্টরস বলবেন, আর যদি পিল রিলেটেড কিছু থাকে তাহলে ডক্টর বিশ্বপতি মুখার্জি বলতে পারেন। না, আমি আগে এটা শেষ করি। ওনাদের ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কারণ? তাহলে বলবো, আমি লাস্টে বলবো, ওনাদের পার্টটা কমপ্লিট হয়ে যাক। যদি টেকনিক্যাল কিছু থাকে। এই যে সিআইডির হাতে তদন্ত ভার দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, যদিও চিকিৎসকদের ক্ষেত্রে মেডিকেল কাউন্সিলের একটা ভূমিকা থাকে, এটা পিলটা মহামান্য আদালত অ্যাকসেপ্ট করার পরে করেছেন। আপনি টাইমিংস গুলো দেখবেন যে হাইকোর্ট যখনই বলল কম্পেনসেশন, আমরা আগের দিন বললাম 50 লক্ষ টাকা, তখনই তিনি দুটোর সময় প্রেস করে বললেন 5 লাখ টাকা। কোনোটাই কিন্তু মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ দিয়ে বলেননি, তার যে দায়িত্ব কর্তব্য সেটা থেকে উনি করছেন না। এবং সিআইডিকে কখন পাঠালেন? যখন ডাক্তার বিশ্বপতি মুখার্জি, কৌস্তব বাগচিদের পিলটা হাইকোর্ট অ্যাকসেপ্ট করলো গত বৃহস্পতিবার, দিয়ে বলল সোমবার দিন এটা রাখবো, বা সোমবার দিন নিল বৃহস্পতিবার রাখবো, তখনই কিন্তু আপনার এই সিআইডির ইনভেস্টিগেশনটা দেওয়া হলো। তার কারণ ওই পিলের মধ্যে যেটা আছে আপনারা পেয়েছেন, রিটটা মিডিয়া হয়েছে এবং এখন তো লাইভ ল হয়, তাতে পিলে পরিষ্কারভাবে ইনারা চেয়েছেন কি, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া তার ইনভেস্টিগেশন। আর যেহেতু এই কোম্পানিকে অবৈধ টেন্ডার দেওয়া হয়েছে, 22 সালের টেন্ডারের টার্ম শেষ, একে এক্সটেনশন দেওয়া হয়েছে। কর্ণাটক সরকার বলার ফলেও এর কাছ থেকে সাপ্লাই নিয়েছেন, পেমেন্ট দিয়েছেন আরটিজিএস করে। তাহলে এটা মানি লন্ডারিং এর কেস। কারণ এই যে বেআইনি কন্ট্রাক্ট আফটার 2022 6 মাস এক্সটেনশন দিয়েছেন, কিসের ভিত্তিতে? কাটমানির ভিত্তিতে। তাহলে ইটস এ ফিট কেস ফর মানি লন্ডারিং এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টর শুড ইন্টারভেন। এইটা দেখে উনি সিআইডিকে লাগিয়েছেন। যেমন অতীন ঘোষকে দিয়ে আরজিকর ভাঙিয়ে প্রমাণ লোপাট করেছিলেন, কলকাতা পুলিশের বিনীত গোয়েল রাত্রি 2টো অবধি থেকে সব প্রমাণ লোপাট করেছেন। ঠিক এক্ষেত্রেও সিআইডিকে দিয়ে সব প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন, যাতে ভবিষ্যতে কোনো হায়ার এজেন্সি বা নিউট্রাল এজেন্সির ইন্টারভেনশন হলে কিছু যাতে না পাওয়া যায়। ইটস এ ওল্ড প্র্যাকটিস অফ মমতা ব্যানার্জি। এই প্র্যাকটিসে উনি অভ্যস্ত এবং বাংলার মানুষরাও, সচেতন লোকজনও এটা সবাই জেনে গেছে। এবং এই কোম্পানির ক্ষেত্রে আপনাকে বলে দিই, রাজ্য সরকারের সঙ্গে এই কোম্পানির মৌ হয়েছে যে তারা যদি পশ্চিমবঙ্গে এই কারখানা স্থাপন করেন, ওদের কাছ থেকে সেলাইনটা নেবে। সেলাইনের গুণগত মানের বিষয় নয়। সেই জন্য উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশনের চোপড়াতে এই কোম্পানির কারখানা তৈরি হয় এবং এই কোম্পানির সঙ্গে ওদের চুক্তি করেছে রাজ্য সরকার যে এখানে কারখানা করলে, ইনভেস্ট করলে আমরা এটা নেব। কিন্তু সাইকেল কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা। একটা সাইকেল কোম্পানি বাংলার এখানে পানাগড়ে জায়গা চেয়েছিল যে আমরা সাইকেল এখানে উৎপাদন করব, একই রেটে দেবো বা কম রেটে দেবো, সবুজ সাথীর সাইকেল আমাদেরকে দেওয়া হোক। সেটা দেওয়া হয়নি। কারণ মুখ্যমন্ত্রীর পরিবারেরই পবন অরোরা, অঙ্কুশ অরোরার সাইকেল সাপ্লাই দেয় পাঞ্জাবের কোম্পানিকে দিয়ে রেখেছে 7 বছর ধরে, স্টিল নাও। কিন্তু এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ, ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে, কারখানা থেকে এসে 2 লক্ষ করে টাকা নিয়ে যায়। 1,99,000 নয়, 2,01,000 নয়, 2 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে লোকাল টিএমসি কে মান্থলি দিতে হয়। চোপড়ার টিএমসি এমএলএ নেতারা তারা ওখানে এনজয় করে।
আমি নোয়িং ফুললি ওয়েল এবং খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ সিআইডি আসার কারণ অনারেবল মিডিয়া পার্সন যে কোশ্চেন করেছেন আমি উত্তর দিলাম, এভিডেন্স ডিস্ট্রয় করা, যাতে ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা যদি ক্রিমিনাল অফেন্স পান কোর্ট কি করবেন আমরা জানি না, সিবিআই কে দিয়ে দেন পরে, যাতে কিছু না পান লাইক আরজিকর, সেই জন্যই সিআইডি কে দেওয়া হয়েছে। অনিচ্ছাকৃত খুনের ধারা দিয়ে মামলা রুজু করা হলো। আজকে কোতোয়ালি থানায় গিয়েছিলেন সিআইডির আধিকারিকরা এবং যে 12 জন চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা, এটা নন বেলেবল, এটা এখন বেলেবল নেই, এটা নন বেলেবল। তবে বিএনএসে ভারত সরকার ডাক্তারদের প্রোটেকশনও দিয়ে গেছেন। আমি ডক্টরদের অনুরোধ করব সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নিয়ে তাদের লিগ্যাল প্রোটেকশন জন্য তাদের হায়ার জুডিশিয়ালির কাছে যাওয়া উচিত, ইমিডিয়েটলি যাওয়া উচিত। গতকালও আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি। আমি নিজে আশফাকুল্লাহ ভাইয়ের সঙ্গে ফোনে, ভিডিও কলে, হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি, তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয়। লিডার অফ অপোজিশন মিনস দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি, আমরা তাদের সাথে আছি, আমাদের সাপোর্ট আছে, আমরা কন্ডেম করছি। আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে। আরজিকরের আন্দোলনে মমতা ব্যানার্জি 3 মাস গুটিয়ে গেছিলেন, সেই রিভেঞ্জগুলো তিনি আস্তে আস্তে নিতে চাইছেন। একজন প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা মেন অপোজিশন পার্টি বিজেপি নই, যারা প্রতিদ্বন্দ্বী তারা নই, শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন, ইভেন হাইকোর্টের জাজরাও ভিক্টিমাইজ হয়েছে। আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান্তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে, সবাই জানে। তো এই রাজ্যে আমাদের সংবিধানের যে 4টা স্তম্ভ আছে, ল মেকার, ব্যুরোক্র্যাট, জুডিশিয়ারি, মিডিয়া পার্সন, কেউ এখানে আপনারা সেফ নন। আপনারা প্রত্যেকটা হাউস, দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আরজিকরের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন। আপনারা শুধু নন, পোর্টাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে, হ্যারাস হতে হয়েছে, তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা হয়েছে, সিজ করা হয়েছে, নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে। ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে সন্দেশখালীতে ইভিনিংয়ে আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে। আরেকটা বহুল প্রচারিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে। এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে। সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের 4টে যে পিলার, তার 4টে পিলারের কেউই সেফ নয়, সকলেই আনসেফ। এমন একটা রাজ্যে আমরা বাস করছি, এটাকে কার্যত বলা যেতে পারে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব। আপনি আপনাকে যে আরজিকরের কথা বললেন, এই প্রসঙ্গে আনছি বিষয়টা। 14ই আগস্ট রাত, আমরা অনেকগুলো আগস্টের দুটো রাতের মধ্যে 14ই আগস্ট রাত যেদিনকে ভাঙচুর করা হয়েছিল, আপনি আজকে প্রেস কনফারেন্সে উল্লেখ করেছেন, কলকাতা পুলিশ এতদিনেও 150 দিনেও কি উদ্দেশ্যে সেখানে ভাঙচুর করা হয়েছিল, কারা ভাঙচুর করেছিল এবং কার নির্দেশে সেমিনার রুমের পাশে থাকা সেই ঘরটি ভেঙে দেওয়া হলো, এগুলো উদ্ধার করতে হবে। এর সঙ্গে একটু অ্যাড করে যে আগামীকাল রায় আরজিকর মামলা রায় হতে চলেছে। আশা করছেন দেখুন রায় কি দেবেন জাজ জানেন, এবং চার্জশিট হয়েছে, যে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, পরবর্তীকালে হ্যান্ড ওভার হয়েছে তার এগেনস্টে। কিন্তু অ্যাজ এ পার্সন আমরা কেউই স্যাটিসফাইড হতে পারছি না। এই কাজটা একার কাজ নয়, নিশ্চয়ই সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে। যেহেতু সুপ্রিম কোর্ট দেখছেন, যে সুপ্রিম কোর্টকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকারও মান্যতা দিয়ে চলেন, সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত খুব একটা পার্লামেন্টে চেঞ্জ করেন না, আমাদের অন্তত ল অ্যাবাইড আমাদের গভর্নমেন্ট। তা আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যেহেতু ফাইনাল চার্জশিট দেয়নি, সাপ্লিমেন্টারি চার্জশিটের বাকি আছে, তাতে তারা বিষয়টাকে আরও বেশি করে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন, ওনার পরিবার চাইছেন, সন্দেহটা দূর করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা নেবে। আর কালকের রায়ের ব্যাপারে আমি অন্তত বিশেষভাবে উৎসাহিত নই। আমি চাই যে পুরো র্যাকেটটাকে সামনে আনুক এবং যারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে তারা পার পেয়ে যাচ্ছে। বেলেবল সেকশনে চার্জশিট দেওয়া যেত, কারণ যে সেকশনে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল ওটা বেলেবল সেকশন।
ওটা ওদের পাটে যে লেকুনা ছিল তার উপরে দেওয়া হয়েছিল, দায়িত্বে অবহেলা, কর্তব্যে অবহেলা। সেটা বেলেবল সেকশন বিএনএস এর অন্তর্গত, যেটা আগে সিআরপিসি আইপিসি, কিন্তু সেক্ষেত্রে চার্জশিটটা দেওয়া যেতেই পারতো। সেটা নিয়েও আমাদের পার্সোনাল ওপিনিয়ন ডিফারেন্স আছে, কিন্তু আমরা মনে করি যে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়নি। ও ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অভয়ার কেসকে এক্সেপশন হিসেবে ধরে তারা তার পরিবারকে এবং সমাজকে স্যাটিসফাইড করবে। কারণ অভয়া কেসের পরেও এই রাজ্যে শিশুকন্যা বা নারী নির্যাতন এতটুকুও কমে যায়নি। অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে অভয়া কাণ্ডের পরে, 9ই আগস্টের পরে অন্তত 10টা বড় ইনসিডেন্ট ঘটেছে কুলতলি থেকে শুরু করে গোটা রাজ্যে, যে ঘটনাগুলো অত্যন্ত পেনফুল এবং মর্মান্তিক। তাই অভয়া কাণ্ডে যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুরো র্যাকেটকে ঠিক না করা হয় এবং কলকাতা পুলিশের সিপি সহ হেলথ ডিপার্টমেন্টকে যদি প্রপারলি শিক্ষা না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিশুকন্যা, নারী এবং কর্মরত অবস্থায় আমাদের লেডিরা যারা হসপিটালে কাজ করেন বা অন্য জায়গায় রাত্রে কাজ করতে বাধ্য হন, তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে সিভিক ভলেন্টিয়ার্স কি জিনিস আমরা জানতাম না। সুপ্রিম কোর্ট বলেছে এই জিনিস চলে না, তাই তুলতে বাধ্য হয়েছে। সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার না করলে মাননীয় আলাপন বন্দ্যোপাধ্যায় অন বিহাফ অফ মুখ্যমন্ত্রী যে এটা বের করেছিলেন রাজ্য সরকারের যে অ্যাডভাইসারি, যাতে বলেছিলেন মহিলাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে একটু কম কাজ করতে সন্ধ্যের পরে, এটাও প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। বিধানসভায় আমি তুলেছিলাম, আপনারা লাইভ করেছিলেন অপরাজিতা বিলের দিন, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যখন বলল যে আপনি এটা করতে পারেন না, ভারতবর্ষের ব্যবস্থাপনাতে মহিলা পুরুষ এভাবে আলাদা কিছু হয় না। ইভিনিং এর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলতে আমার লজ্জা হচ্ছে, তিনি তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রেস ব্রিফিং করে নোটিফিকেশন করলেন যে ইভিনিং এর পরে মহিলারা যেখানে যেখানে কাজ করেন একটু কম কাজ করুন, আওয়ারটা কমিয়ে দিন। তা আমার কথা নয়, রাজ্য সরকারের লিখিত সার্কুলারের কথা। এবং এটাও প্রত্যাহার হয়েছে সুপ্রিম কোর্টের প্রপার ইন্টারভেনশনের পরে এবং স্ট্রিকচারের পরে। তাই আমরা উই আর হোপফুল যে ফাইনালি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তারা সমাজে এমন বার্তা দেবেন যাতে পশ্চিমবঙ্গে শিশুকন্যা, নারী এবং বিশেষ করে কর্মরত অবস্থায় যে মহিলারা রয়েছেন তারা প্রোটেকশন পান। লক্ষ্মী যদি বাড়ি চলে যায়, লক্ষ্মী ভান্ডার দিয়ে কোনো লাভ নেই মাননীয়া। আপনি একটা, কালকে আমি গ্রামে গেছিলাম, প্রত্যন্ত চন্দ্রকোনার ওই গ্রামে কৃষক পরিবারের, গরিব পরিবারের একটা মাকে আপনি কেড়ে নিলেন আর তার দায়ভার চাপালেন কতগুলো মেধাযুক্ত ডক্টরদের উপরে, যে ডাক্তারবাবুদেরকে আমরা মানুষরূপী ভগবান বলে মনে করি। 14ই আগস্ট রাতের যে ভাঙচুর, তার তদন্ত কলকাতা পুলিশের করার কথা ছিল। 14ই আগস্ট রাতে ভুল করে 3 তলা 3rd ফ্লোর নানান আমরা বক্তব্য পেয়েছি, সেমিনার রুমের পাশের ঘর, বাথরুম ভাঙচুর করা হবে। যখন সারা রাজ্য রাজ্জাগছে তখন আরজিকর ভাঙচুর করছে কি দুষ্কৃতী। অতীন ঘোষ বলেছে, আমাকে মমতাদি ফোন করেছিল, আমার কথা তো নয়। মিডিয়াতে দেখিয়েছে ছোট ছোট ট্রাকে করে কারা এসেছে, পার্টিকুলার কমিউনিটির গুন্ডারা যারা ভোট লুট করে, তাদেরকে সমস্ত জায়গা থেকে, বেলগাছিয়া তো মূলত লিড করেছে, তার সঙ্গে কামারহাটি থেকে শুরু করে বহু জায়গা থেকে ছোট ছোট গাড়ি করে কয়েক হাজার মব অ্যাসেম্বল করা হয়েছিল এবং সব নন তৃণমূল কংগ্রেসের লোক। এবং অতীন ঘোষ তো বলেছে, মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন 13 তারিখে মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, ফোন করে এটাই বলেছিলেন। এবং কেউ না বলা সত্ত্বেও সিপি সেখানে রাত্রি 12টায় পৌঁছান, রাত্রি 2:40 বেরিয়ে যান এবং ফেস টাইম কলে মুখ্যমন্ত্রীকে বলে যান যে অপারেশন ইজ ওভার, অর্থাৎ এভিডেন্স সব ডিস্ট্রয় করে দিলাম। দেবরার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কার্তিক মহারাজকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলছেন, সন্ত্রাসবাদী বলছেন। কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে বাংলাদেশের এরকম চিন্ময় প্রভুকে একজন হিন্দু সন্ন্যাসীকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এখানেও ঠিক একই জিনিসটা সাদৃশ্য দেখা যাচ্ছে না? এটা তো একেবারে বাস্তব। এরা গেরুয়া বসন, গেরুয়া রংকে আক্রমণ করেছে। মেটাল কালার করতে বলেছিল ভারত সরকার হেলথ এগুলোকে, ইনস্টিটিউশনগুলোকে, সেটা করেনি। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন ভায়োলেট করেছে। মেটাল কালারের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গেছিলেন, ফিরেছেন বলে দমদম এয়ারপোর্টের গায়ে একটা বাড়ি, 3 তলা, গেরুয়া কালারের বাড়ি, সেখানে সবুজ একটা
চাদর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি টুইট করার পরে পুলিশ গিয়ে খুলেছে। মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে ওখানে নামবেন, ওখানে বরুণ নট্ট বলে একটা কাউন্সিলর ওখানকার এয়ারপোর্ট থানার আইসিকে নিয়ে গিয়ে সবুজ একটা কাপড় ঝুলিয়ে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রীর চোখে গেরুয়া না লাগে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গেরুয়ার বিরুদ্ধে বলেন, তাই কার্তিক মহারাজের অপরাধ, তার মস্তক মুন্ডিত। কার্তিক মহারাজের অপরাধ তিনি শাকাহারী। কার্তিক মহারাজের অপরাধ তিনি গেরুয়া বসন করে থাকেন। কার্তিক মহারাজের অপরাধ তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা চেয়েছিলেন তিনি এই বাংলাতে ভারতবর্ষে সেটা করছেন, যা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন। কেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মুতুয়া তৈরি করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে, নইলে কয়েক কোটি মানুষ ইসলাম নিয়ে নিত। 1907-8 সালে স্বামী প্রণবানন্দ হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এখানেও আছে, হিন্দুদের মধ্যে যে নানা মত নানা পথ যে বিভক্ত ছিল সেই বিভাগটাকে রেখে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সদ্য রামকৃষ্ণ মিশন ঠাকুর অনুকূল চন্দ্র ইস্কন ইত্যাদি ইত্যাদি এই যে বিভাগ সেটাকে বলেছেন রাখুন, এটা কিন্তু সামনে আনুন সনাতনী ভাবধারা এবং সনাতনী একতা। এই কাজটা চিন্ময় কৃষ্ণ প্রভু করেছেন। এই কাজটা এখানে কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ পূজ্যপাত করতে চাইছেন। তাই তৃণমূলের চোখে চক্ষুশূল হচ্ছেন, কারণ তৃণমূল 30% মুসলমান ভোট নিয়ে জিততে পারবে না, তাকে 15% হিন্দু ভোট চাই। আর কার্তিক মহারাজরা যদি সনাতনীর ঐক্যবদ্ধতা চান, আর যদি 70% হিন্দুর 70% হিন্দু এক হয়ে যায়, 49% হয়ে যায়, তাহলে তো সরকার বদলে যাবে। 39% হিন্দু জনজাতি অলরেডি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিচ্ছে, আর 5% সনাতনী জনজাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ভাতার লোভ ছেড়ে নিজের ধর্মরক্ষতি রক্ষিত এটাতে যদি চলে আসে গীতাতে, তাহলে বুঝেছেন বিপন্ন। এটা তো চেয়ার দখল করে রাখো, রোহিঙ্গাদের ঢোকাও, ডেমোগ্রাফি বলতে দাও, জনসংখ্যা পাল্টে দাও, হাম দো হামারা 4 হামারা 6 এইসব করে বাংলাকে হাতের বাইরে নিয়ে যাও এবং 50%-এর পরে মুসলিম পার্সোনাল ল বোর্ড শরিয়া কানুন লাগু করে দাও। তখন বলবে আমরা বাংলা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলাম। এই চেষ্টা স্বাধীনতার আগেও হয়েছে। সেই কারণেই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার, তখন নাম ছিল আইনসভা, সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, এবং অস্বীকার করার উপায় নেই, ইতিহাস আমরা অস্বীকার করি না, জ্যোতিবাবুও সমর্থন করেছিলেন, 58 জন হিন্দু আইনসভার এমএলএ সেদিন ভোট দিয়েছিলেন আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন আমরা তদানীন্তন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকবো, আজকের বাংলাদেশ। এটা পরিষ্কার, এ তো আজকে নয়, 47 সাল থেকে যে লড়াই, এই লড়াইতে হুমায়ুন কবির ঠিকই বলছেন যে প্রদীপ্তানন্দ মহারাজ সন্ত্রাসবাদী। তার অপরাধ তিনি সন্ন্যাসী, গৃহস্থ জীবন ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়েছেন। তার অপরাধ তিনি গেরুয়া বসন করেন। তার অপরাধ তিনি শাকাহারী, সম্পূর্ণ শাকাহারী। তার অপরাধ তিনি নেশাভান করেন না। তার অপরাধ তিনি বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারতের কথা উল্লেখ করেন। তার অপরাধ শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ প্রণবানন্দের কথা তিনি বলেন। তার অপরাধ তিনি সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলেন। 26-এ বিপদ আসন্ন, আপনারা ঐক্যবদ্ধ হন, নইলে আপনারা বিপন্ন হবে। এই কথাগুলোর জন্য কার্তিক মহারাজ হুমায়ুন কবিরের মতো একজন সাম্প্রদায়িক লোক, এটা হুমায়ুন কবির 2, ওটা হুমায়ুন কবির 1, যিনি বলেছিলেন আমরা এখানে 70 ভাগ 30 ভাগকে কেটে ভাগীরথীতে পাঠাবো, ওটা হচ্ছে হুমায়ুন কবির 1, এটা হচ্ছে হুমায়ুন কবির 2। তা উনিও অনেক কীর্তি করেছেন। ওনার বিরুদ্ধেও একজন ট্রাইবেল মহিলার অভিযোগ রয়েছে, মমতা ব্যানার্জি তাকে প্রোটেকশন দেয়নি, তার দলের এমএলএ কে প্রোটেকশন দিয়েছে, তখন তিনি মন্ত্রী ছিলেন। তা তিনি কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন, মানে বুঝতে হবে যে পূজ্যপাদ মহারাজ সঠিক রাস্তায় আছে। গর্ব করার বিষয়। হ্যাঁ, এটা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বসতে দেওয়া হচ্ছে না, বই মেলা হচ্ছে। হাইকোর্টে গেছে বিশ্ব হিন্দু পরিষদ, বিএইচপি হাইকোর্টে গেছে। হ্যাঁ, মানে স্টল বসতে দেওয়া হচ্ছে না বই মেলাতে বিশ্ব হিন্দু পরিষদে। অনেক হিন্দু নাম থাকে তো। এটা একেবারে এজেন্ডার মধ্যে। খুব দুর্ভাগ্য সুধাংশু দে এবং ত্রিদীপ বাবুরা এরা খোলস ছেড়ে বেরোচ্ছেন। এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে আসে, সেটা এই পাবলিশার্স গিল্ডেও সেইটা তাদেরও মেরুদণ্ডটা আমার মনে হয় কালীঘাটে নইলে নবান্নতে টেবিলে রাখা আছে। এই জন্য কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং হিন্দু নাম থাকার জন্য বিশ্ব হিন্দু পরিষদ, যা বাম আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি, কংগ্রেসের আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি 77-এর আগে, এই প্রথম
মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে আজকে এই কাণ্ডটা করলো। এটাও সিটি অফ জয় তিলোত্তমা কলকাতা, যে কলকাতার পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এটা লজ্জা লজ্জা লজ্জা। এটা কি কোটানকোট হিন্দু শব্দটা আছে বলে, মানে হিন্দু শব্দটা আছে বলে? অবশ্যই হিন্দু শব্দ, এবং ওদের ক্যাম্পের মাথায় একটা ধ্বজ ওড়ে, বিশ্ব হিন্দু পরিষদের ধ্বজ, যে ধ্বজের মধ্যে ওং বা স্বস্তিক চিহ্ন থাকে বা ত্রিশূল থাকে। এটা আপত্তির কারণ। হিন্দু শব্দ এবং গেরুয়া রং, এই দুটো এখানে পশ্চিমবঙ্গে কার্যত নিষিদ্ধ হওয়ার পথে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিন্তু বলে কার্যত গর্ব হচ্ছে হুমায়ুন কবিরের। তিনি বলছেন যে ওসামা বিন লাদেন, উমর সঈদ বা মৌলানা মাসুদ আজহার এরা শিক্ষিত। মানে এতটা গর্ববোধ হওয়ার কি আছে? শিক্ষিত টেররিস্ট গর্ব হওয়ার কি আছে? অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা, এই কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা। এই প্রত্যেকটা লোক নিষিদ্ধ সংগঠন এবং ভারতবর্ষকে দুর্বল করা, কাশ্মীরকে ভারত থেকে কেটে বের করে নিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করা, এসবের মূলে এই সমস্ত লোকের মাথা এবং তাদের শেখানো সমস্ত প্রশিক্ষিত জঙ্গিরা দেশের অভ্যন্তরে এসে অনেক নিরীহ মানুষকে খুন হত্যা করেছে। সম্প্রতি কয়েক মাস আগে একজন ডাক্তারবাবুকেও পরিষেবা দেওয়ার সময় জম্মুতে কাশ্মীরে খুন করা হয়েছে। তা কার্যত এই কথাগুলো রাষ্ট্রবিরোধী কথাবার্তা, মানবতা বিরোধী কথাবার্তা, ও পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন। আপনি নিজেই আজকে দেখবেন নাগা সন্ন্যাসীরা, তথাকথিত সেকু মাকু, যারা হিন্দুদের বিরুদ্ধে প্রচার করেন, প্রয়াগরাজ কুম্ভতে স্টল লাগিয়েছিলেন। সেই স্টল থেকে হিন্দু বিরোধী সমস্ত বই ওদেরকে দিয়ে খুলিয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কড়া শাসন বা অনুশাসন পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন। একমাত্র শাসন এবং অনুশাসন এবং সরকারের যে দায়িত্ব সুরক্ষা এবং সুশাসন, যা যোগী আদিত্যনাথজির সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে, এটা পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গের আমরা তো চেষ্টা করে যাচ্ছি, পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ যদি এটা বুঝতে পারেন, তাহলেই আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো মিলবে। নইলে আমরা সংঘর্ষ করব, আপনারা দেখাতে থাকবেন, মিডিয়া টার্গেট হবে, আমরা আক্রান্ত হব, ফলস মামলায় আমাদেরকে নিমজ্জিত করা হবে, আমাদের বহু নেতাকর্মীকে মিথ্যাভাবে জেলে নিয়ে যাওয়া হবে, খুনও করা হবে। আমরা আমাদের পথে থাকব, কিন্তু বাংলার একটা অংশের মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন না, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেন, তাদেরকে এই বিষয়ে, বিশেষ করে আমাদের হিন্দু ভোটারদেরকে ভাবতে হবে যে এই ব্যবস্থার পরিবর্তন তারা চান কি চান না। আমরা কথা দিতে পারি, পরিবর্তনের বাংলা যদি আসে, আমরা 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা এবং শরণার্থীদেরকে প্রকৃত আশ্রয় দিয়ে অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে বাংলার বাইরে নিয়ে যাওয়া, কাঁটাতার দেওয়ার জন্য সম্পূর্ণ জমি দেওয়া, এবং উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা দেব। মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক, পরীক্ষায় বসার সুযোগ দিক, এই আবেদন আমি করতে চাই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ভাড়া এই মুহূর্তে 39%। আপনি নিজেই গতকাল আমি সোশ্যাল মিডিয়াতে ডিটেলসে লিখেছি, এই সরকার পে কমিশনে পিছিয়ে আছে, 2টো পে কমিশনে পিছিয়ে আছে, এবং 39% ডিএতে পিছিয়ে আছে। এবং শুনলে আপনি অবাক হবেন, জিপিএফ এর টাকা, যা কর্মচারীদের নিজেদের টাকা, তারা যদি এখন কোনো প্রয়োজনে দরখাস্ত করে, তাকে বলা হয় যে আপনার যদি চিকিৎসার বলে যে আপনারা হসপিটালের রেকর্ড নিয়ে আসুন, আর যদি কেউ বলে আমার মেয়ের বিবাহ দেবো বা ছেলের বিবাহ দেবো, একটু অনুষ্ঠান করব, খরচ করব, তাহলে বলে বিয়ের কার্ড বা রেজিস্ট্রেশন, যে ম্যারেজ রেজিস্টার্ডের সার্টিফিকেটের কপি দেন। মানে এই সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে, জিপিএফ এর টাকা, যা আপনার নিজের টাকা, সেই টাকা তুলতে গেলেও রেশনিং করছে। আপনি 5 লাখ টাকা চাইলে আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে। এবং এই সরকারের 2টো নীতি, একটা হচ্ছে ভাতা দিয়ে কিছু ভোট নাও, আর তোষণের রাজনীতি করে মুসলিম ভোটটাকে সুরক্ষিত রাখো। সেই কারণে মমতা ব্যানার্জি হোক, হুমায়ুন কবির হোক, সিদ্দিকুল্লাহ হোক আর ফিরহাদ হাকিম হোক, প্রত্যেকের টোন একই। উগ্রপন্থী হোক, পাকিস্তানি হোক, আফগানিস্তানের লোক হোক, মোল্লা ইউনিসি হোক,
যেই হোক, সাদ শেখ হোক আর জাভেদ মুন্সি হোক, সকলেই তাদের কোলের ছেলে। আর আমরা যারা বাঙালি হিন্দু, আমরা পিঠের ছেলে। যে টোনের কথা আপনি বললেন সেই টোন ধরে একটা প্রশ্ন। শওকত মোল্লা তিনি আর না ভাই, আমার আর আজকে বলেছেন এখানে কয়েকটি পাঠা, তিনি পলিটিক্যাল লিডারদের বিজেপি নেতৃত্বকে তিনি টার্গেট করে বলছেন এখানকার কয়েকটি পাঠা আছে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বিজেপির যারা বাংলাতে কোথাও কোথাও মিছিল করছে বলে আমাদের বর্ডার বন্ধ করতে হচ্ছে, ওরা উস্কানি দেয়। ভারত সরকার কয়েক মিনিট বর্ডার বন্ধ করে রাখে। আমরা মুসলিম আছি, শুভেন্দু অধিকারীর মতো গদ্দার যে ভাষায় আক্রমণ করে, মুসলিম সম্প্রদায় নিয়ে কথা বলে, তাতে এই বিশ্বাসঘাতকের জন্য আমাদের কষ্ট হয়, মানুষের মধ্যে দাঙ্গা লাগাচ্ছে শুভেন্দু অধিকারী বক্তা। এই লোকটার সম্পর্কে আমার মতো লোকের উত্তর দেওয়া উচিত নয়। প্রথম কথা হচ্ছে, এই লোকটা আগে কোন রাজনীতি করত, এই লোকটা কি করেছে আমাকে বলতে হয়নি তো। আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে গুলি করতে গেছিল, ওর সার্টিফিকেট ওর বন্ধু, প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে। এ সম্পর্কে না বলাই ভালো। এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন। পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, রেজিস্টার্ড গুন্ডা, তার মধ্যে শওকত মোল্লা 1 নম্বর। 19 জন রেজিস্টার্ড গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে। যে 5 ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরসির 5 ম্যান টিমকে। সেই টিম ইউনানিমাসলি যে 19টা নাম দিয়েছিল তার মধ্যে শওকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম। টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি 2021 সালে কোর্টে জমা পড়েছিল। এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে, আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, কোল স্ক্যামে নিজাম প্যালেসে ওকে 15 বার ডেকেছে, ও 3 বার গেছে। পুরুলিয়া, আসানসোলের লালার যত কয়লা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সুন্দরবন এলাকায় যত অবৈধ ইটভাটা টালিভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে। আমি আশ্চর্য হয়ে যাই এই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে? এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান, বালু এদের মতো, কেষ্টদের মতো 2-2.5 বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য। সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মণ্ডলের? শান্তির কথা, ঐক্যের কথা, উন্নয়নের কথা বলেন, গুড় বাতাসার কথা বলেন না, নকুল দানার কথা বলেন না, ঢাকের আওয়াজ দেন না। কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না, উনি তিহারের জেলে ছিলেন। তিহারের জেলে শীতকালে 4:30 আর গরমকালে 3:30টার সময় রোল কল হয়, বিকেল 4টের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয়। পার্থরা বুঝতে পারছে না, পার্থ, শাহজাহান, তারা এখানে 5 স্টারে আছে, বেলের মোরব্বাও খাচ্ছে, অষ্টমীর দিন লুচি ডালও খেয়েছে, রবিবার পাঁঠার ঝোলও খাচ্ছে। আমি বলছিলাম সেদিন না, সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে জেল কি জিনিস। রোজ ভ্যালির কেসে 4 মাস ভুবনেশ্বরে ছিল, তার মধ্যে 1.5 মাস জেলে ছিল আর 2.5 মাস অ্যাপোলো হসপিটালে ছিল ভুবনেশ্বরে। ওই 1.5 মাসে ওর হালুয়া টাইট হয়ে গেছে। ওই জন্য দেখবেন কথাবার্তায় অত্যন্ত মিষ্টতা, ভদ্রতা, শালীনতা আছে। কেস অনুব্রতর তাই হয়েছে, এরা সব পার পেয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, পশ্চিমবাংলার 21 সালের পরে যত মামলা হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স হোক এবং করাপশনের মামলা হোক, সব মামলা পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করা উচিত। তাহলে সংশোধনাগার তো আজীবন কেউ থাকে না, মার্ডার কেস ছাড়া যাবজ্জীবন হয়, ফাঁসি হয়। অন্য যে করাপশনের কেস বা অন্য কেসে 7 বছর 10 বছর এগুলো হয় এবং সেখানে প্রাথমিকভাবে 1.5-2 বছর থাকার পরে আপিল করলে কোর্ট একটা ইন্টারিম বেল গ্র্যান্ট করে। সেক্ষেত্রে এরা যে আপনি অনুব্রত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংশোধিত সংশোধনাগারে গিয়ে সংশোধিত হওয়াটা দেখছেন, আর এখানকার জেলে যারা থাকে তাদের সংশোধন দেখতে পাবেন না। যেমন মাকিবুর রহমান এখন লন্ডন যেতে চাইছে, রেশন কেলেঙ্কারির যিনি কিংপিন, লন্ডনে যেতে চাইছেন। এতে সবাই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর, বড় বড় ব্যাপার। মুখ্যমন্ত্রী বাড়ির লোকরা যেমন 11 সালের আগে কেউ বিদেশে যেতেন না, এখন সব বিদেশে যান। চোখ দেখাতে গেলেও হপকনসে যান, 1 কোটি টাকা নিচে জমা দিতে হয়, দিয়ে তারপরে হসপিটালে ঢুকতে হয়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অনেক মানুষ বলেন কেন্দ্র কি করছে? কেন্দ্র ল অ্যান্ড অর্ডার কেন্দ্রকে দিয়ে যায়নি সংবিধান। ল অ্যান্ড অর্ডার এক্সক্লুসিভলি স্টেট সাবজেক্ট এবং এখানে সিবিআই বা অন্য ইনভেস্টিগেশন করতে গেলে কোর্টের থ্রু করতে হয়, স্টেট গভর্নমেন্ট কাজ করতে দেয় না।
যতগুলো সিট কলকাতা হাইকোর্ট করেছে, দাড়িভিটের ঘটনা হোক, কালিয়াগঞ্জের ঘটনা হোক, সিটকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেয়নি। আমার কাছ থেকে জানতে হবে না। আপনি মাননীয় পঙ্কজবাবু মারা গেছে, তিনি বলেছেন অনেকবার, উপেন বিশ্বাস আছেন, উপেন বিশ্বাসের কাছ থেকে জানবেন যে কোর্ট থেকে তৈরি করা সিটকে রাজ্য সরকার কোনো অ্যাসিস্ট্যান্স, লজিস্টিক সাপোর্ট, অ্যাকোমোডেশন, কোনো অ্যাসিস্ট্যান্স দেয়নি। অতএব পশ্চিমবাংলার মানুষ চাইছেন এক্ষুনি এরা চলে যাক, কিন্তু এভাবে হয় না। এদেরকে সরাতে গেলে আপনাদেরকে ২৬ সালের যে গণতন্ত্রের মহোৎসব আসছে, তাতে গণতন্ত্রের ডু অর ডাই লড়াইতে আপনাদের ঠিক করতে হবে যে ভোট ফর করাপ্টেড মমতা, অটোক্র্যাট মমতা, অর নো ভোট টু মমতা। এই দুটোর মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে। এবং আমরা আবারও বলি, যারা ভোট কাটছেন, লেফটের লোকেরা বা অন্য যারা, তারা আগে গিয়ে জনগণকে বলুন যে নো ভোট টু মমতা। আপনারা আগে গিয়ে বলছেন নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। আপনাদের উদ্দেশ্য নষ্ট হচ্ছে। আপনারা একদিকে বলছেন আমরা অত্যাচারিত, অন্যদিকে জ্যোতিবাবুর সংগ্রহশালা উদ্বোধনে মমতা ব্যানার্জিকে ডাকছেন, আর তিনি তাচ্ছিল্যের সঙ্গে বিমানবাবুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন। এটা এখনো যে ২-৪ জন সিপিএম এর কমরেড ঘুরে বেড়াচ্ছেন নিচের তলায়, জবাব চাই, জবাব দাও, চোর ধরো, জেল ভরো, তাদেরকে বলি আপনাদের উপরে পুরো কমপ্লিট সেটিং আছে। সেটিং আমাদের সঙ্গে নেই। বাংলার ২,৩৩,২৭,০০০ মানুষ আমাদের ভোট দিয়েছে। অ্যাপ্রক্স 40% ভোটার বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে। উই নিড অনলি 5% হিন্দু ভোট। বাকি হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটিং করুন। অন্য দলকে যে হিন্দুরা ভোট দিচ্ছেন, আমাদের ভোট দিন। আমরা হিন্দু ভোট নিয়েই বাংলাতে একটা সরকার তৈরি করব এবং সমস্ত ভারতীয়কে সুরক্ষা দেব, উন্নয়ন দেব, সুশাসন দেব। সে ভারতীয়দের মধ্যে হিন্দুও থাকবে, মুসলিমও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, জৈনও থাকবে, বুদ্ধিস্টও থাকবে, কোনো সমস্যা নেই। আমরা ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেব, বুদ্ধিস্টদেরকে, আর অনুপ্রবেশকারীদেরকে চুলের মুঠি ধরে ভাগাবো। অনুপ্রবেশকারী আর শরণার্থী এক নয়। অনুপ্রবেশকারী মুসলমান আর ভারতীয় মুসলমান এক নয়। গুলিয়ে ফেলবেন না। আর না না না, আপনি কি বলছেন ডক্টর মুখার্জি? ইজ দ্য রিয়েলি পয়েন্ট আপনার সাইডে? আচ্ছা, ডক্টর মুখার্জি একটা কোর্ট ম্যাটার বলবেন। আপনি একটা প্লিজ প্লিজ শুনুন, লিসেন। এটা অন হয়নি। বাবা একটা একটা কথা, এই জিনিসটা ঘটনাটা কিন্তু বছর দেড়েক ধরে চলছে এবং প্রচুর পেশেন্টের কিডনি প্রবলেম হচ্ছে। আপনারা যদি খোঁজ নেন, দেখুন প্রচুর পেশেন্ট ক্রনিক সিকেডির পেশেন্ট হচ্ছে এবং ডায়ালিসিস চলছে। এটা নাম্বার ওয়ান। আর সেদিন যে জিনিসটা করা হয়েছে, যে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করতে পারবে না, পানিশেবল অফেন্স বলে দিয়েছে। এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন আছে যে এদেরকে চিকিৎসা করতে দিতে হবে, এদের এতগুলো ওটি করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি এবং এতগুলো অ্যাসিস্ট করতে হবে, তাদেরকে লগবুক ফিল আপ করতে হয়। 10 বছর কোনো আরএমও নেই। যে ছেলেটাকে যদি কোনো ওটি না করতে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে পরে গিয়ে সে তখন সুপার স্পেশালিটি হসপিটাল বা অন্য জায়গায় কি করে সামলাবে? সে যদি ওটি না করতে পারে, তাকে যদি শেখাতে না। আর কিন্তু এটা মেদিনীপুর নার্সিংহোমে হয়নি, মেদিনীপুর মেডিকেল কলেজে, যেটা এনএমসির গাইডলাইন মেনে চলে। কাজেই এনএমসির গাইডলাইনকে ভায়োলেট করছে এই সরকার। যাদেরকে ওটি করতে দেওয়ার জন্যে মানে ভুলভাল কথা বলে তাদেরকে 12 জনকে সাসপেন্ড করছে। এই জিনিসটা একদম অর্থহীন, কারণ এই গাইডলাইন মানে এই মেডিকেল কলেজগুলো চলে। 10ই ডিসেম্বর আমি আর ডক্টর বিশ্বপতি কিন্তু এখানে হুইসেল ব্লোয়ার হয়েছিলাম। আমরা কিন্তু স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আমাদের সবাইকে সচেতন করেছিলাম, কারণ ততক্ষণে কর্ণাটকে এই ঘটনা ঘটে যায়। ডক্টর বিশ্বপতিও এখানে ছিলেন, আমিও ছিলাম, কিন্তু তা সত্ত্বেও 1 মাস লেগে গেল এবং একটি মৃত্যু দিয়েই কিন্তু আমাদের কথা যে সঠিক ছিল সেটা প্রমাণিত হলো। একটি মৃত্যু না, অনেক মৃত্যু। Shoaib, after suspension of 12 junior doctors and seniors, now thesis has been slapped against those doctors, and you are assured for legal aid to those doctors if needed.
What is your reaction? Just I got a message from Midnapur Medical College, the agri doctors. They are interested to talk with me. I am ready to rendering my hands. As a leader of opposition, it's my duty. Because BJP Dr. Cell already declared that this suspension is illegal. It's a autocrat decision by the failed health minister as well as chief minister Mamata Banerjee. Tomorrow is the verdict day of the Archicor rape and murder case. Many expectations are being raised by the victim family. What is your expectation? Because I am not passing any comment regarding the judgment. It's a under process, a part of the process of the judiciary. But we the Bengal people are not happy because we finally our assumption are it's a very, very true fact that multiple number of goons and government person, including the health administration of the state, particularly Archicor Medical College administration and Calcutta police, they are totally involved regarding this heinous crime. We want Central Bureau of Investigation should investigate the matter properly and they should book Narayan Swarup Nigam and Vineet Goyal under their custody. And we are too much hopeful that our higher judiciary, Supreme Court is looking the matter very carefully. We are hopeful, hope for the best. सैफ अली खान पर जो हमला हुआ उसको लेकर पश्चिम बंगाल के मुख्यमंत्री ने कहा है कि पश्चिम बंगाल में कानून व्यवस्था दूसरे राज्यों से बेहतर है। इस पे आप क्या बोलेंगे? कौन बोल रहा है? पश्चिम बंगाल की मुख्यमंत्री बोल रही है। हर रोज बंगाल में गोली चल रहा है। आपका पास तो तस्वीर नहीं आया, एक टीएमसी का लोकल लीडर कोतवाली पीएस मिदनापुर, वेस्ट मिदनापुर में बुलेट इंजर हुआ। मैं मेरा मीडिया ग्रुप में डिटेल्स दे रहा हूं, पिक्चर और आप देख लेना। अब तक पुलिस को पास जो एफआईआर गया, बोला तुम बुलेट हटाओ, बुलेट इंजरी हटाओ। आप इस कहां है आप? प्रिजन वैन के अंदर जो एक्यूज्ड प्रिजनर है उनका पास हथियार था, उसका हथियार से 2 पुलिस कर्मी के ऊपर घायल, प्राणघाती घायल कर दिया। चीफ मिनिस्टर को पहले तो सिलीगुड़ी जाकर वो दोनों को विजिट करना चाहिए था। डीजी वेंट देयर बट पुलिस मिनिस्टर शुड गो। बंगाल का चीफ मिनिस्टर देवेंद्र फडणवीस जी को कोई सुझाव देने का जरूरत नहीं है, कोई जरूरत नहीं है। महाराष्ट्र का लॉ एंड ऑर्डर देखने के लिए एफिशिएंट चीफ मिनिस्टर है देवेंद्र फडणवीस। ही इज लुकिंग द मैटर वेरी सीरियसली। और वहां इस सब काम में धर्म के आधार पर, राजनीति के आधार पर काम नहीं होता है। दूसरा प्रदेश में यहां धर्म के आधार पर और राजनीति से आधार पर पुलिस ने काम करता है। 90% एफआईआर फॉल्स। चीफ मिनिस्टर को रिजाइन देना चाहिए। फ्रॉम 2021 टिल टुडे 150 cases transferred to CBI and NIA by the Calcutta High Court and the Supreme Court. This is exception. दूसरा कोई प्रदेश में ही नहीं होता। रामनवमी दंगा कहां होता है? बंगाल में होता है। दुर्गा प्रतिमा तोड़फोड़ कहां होता है? बंगाल में होता है। वर्किंग प्लेस में डॉक्टर, लेडी डॉक्टर का रेप एंड ब्रूटली मर्डर बाय द गुन्स। संजय राय कौन है? मान लीजिए वो विक्टिम एक्यूज्ड है, उसके खिलाफ चार्जशीट हुआ है, ठीक है। कौन है? सिविक वॉलंटियर्स है। सिविक वॉलंटियर्स का कौन डिपार्टमेंट से जुड़ा हुआ है? होम डिपार्टमेंट। होम डिपार्टमेंट के पिछले 13.5 साल कौन चीफ मिनिस्टर है? হবে না, হবে না। সাধারণ পুলিশ কর্মী তো, ওই জন্য হবে না কিছু। আর একটা আপনি ভাবতে পারেন কোন রাজ্যে আছে যেখানে পার্মানেন্ট ডিজি নেই?
ডিজি করে ভারত সরকারের কাছ থেকে অ্যাপ্রুভেল নিতে হয়, ইউপিএসসিতে পাঠাতে হয় 3-ম্যান প্যানেল, সেখান থেকে তারা একজনকে চুজ করে পাঠায়। রাজীব কুমারকে রাখবে বলে প্যানেল পাঠায়নি। এবং দিস ইজ দ্য অনলি স্টেট যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্টকে অ্যাডিশনাল চার্জের ডিজি দেওয়া হয়েছে। আপনি এখানে ল অ্যান্ড অর্ডার পাবেন কোত্থেকে? ডিজি হচ্ছে ওরা অ্যাডিশনাল চার্জ। হি ইজ নট ডিজি, হি ইজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওর অ্যাডিশনাল চার্জ হচ্ছে ডিজিপি। আপনারা তো নবান্নতে এত প্রশ্ন করার সুযোগ পান না, আমাদের পান, আমরা বলি। আমি মেসেজ পেয়েছি, ডিটেলস জানি না, আমি কথা বলতে ইন্টারেস্টেড, আমি ওকে করে দিয়েছি। আমরা এখান থেকে আপিল করে দিয়েছি, আমরা করব। এবং মানডে বিকেলে যদি সাসপেনশন উইথড্র না হয় এবং এফআইআর কে ওরা ফাইনাল রিপোর্ট না দিয়ে দেয় মঙ্গলবার, তাহলে সোমবার বিকেলে উনি কিছু প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন ডক্টর সেল, আমরাও ইনভলভ হব। আমরা সবাই কথা বলে নেবো, স্টেট প্রেসিডেন্ট আমি কথা বলে নেবো, আমরা সবাই ইনভলভ হব এবং আমরা প্রপারলি মাঠে নামবো। আর একটা ডক্টর যদি অ্যারেস্ট হয় তাহলে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে আমরা ধর্ণা দেবো। যখনই অ্যারেস্ট হবে তার কয়েক ঘন্টার মধ্যে ওখানে থানার সামনে আমরা ধর্ণা স্টার্ট করব এবং আমরা কমপ্লিটলি, ওরা যদি চায় উইদাউট ফ্ল্যাগও আমরা রাজি আছি। আমরা জুনিয়র ডক্টর এবং ডক্টর যারা সাসপেন্ডেড এবং যারা ভিক্টিমাইজ তাদের পক্ষে একদম আমাদের দুটো হাত একদম রেডি করা আছে। दादा अखिलेश यादव ने ना मैं ये अखिलेश यादव के लिए दिल्ली का स्पोक्स पर्सन